27 ডিসেম্বর রোববার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। চালের বাজার নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমল 25%, প্রয়োজনে কৃষক থেকে সরাসরি ধান সংগ্রহ। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু, শনাক্তের হার 8.29। টিকার জন্য চলছে প্রস্তুতি, বললেন স্বাস্থ্যমন্ত্রী। রাজধানীতে মাদক বিক্রির স্থান, ব্যবসায়ীদের সব তথ্যই জানা পুলিশের, ম্যানেজ করে অবাধে চলছে বেচাকেনা। বাজার নিয়ন্ত্রণে চালের আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25% করেছে সরকার। চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানান। এছাড়া বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি সরকার মিলারদের কাছে মাথা নত করবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। মিল মালিকদের কারসাজি, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে স্বাভাবিক হচ্ছে না দেশের চালের বাজার। বর্তমানে বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 46 থেকে 50 টাকা কেজি দরে, যা গত বছরের চেয়ে প্রায় 48% বেশি। সরু চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। এবার বড় মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও মিল মালিকরা চুক্তি মূল্যে সরকারকে চাল সরবরাহ করছিলেন না। মিল মালিকরা সরকারকে চাল না দিলে প্রয়োজনে আমদানি করা হবে বলে বেশ কিছুদিন ধরেই হুঁশিয়ারি করে আসছিলেন খাদ্যমন্ত্রী। সবশেষ ভারত সরকারের কাছ থেকে আমদানি করা হয় 50,000 মেট্রিক টন চাল। এ বিষয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, ভোক্তা ও কৃষকের দিক বিবেচনায় সীমিত পরিসরে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আমদানি শুল্ক কমানো হয়েছে 37.5%। নতুন শুল্ক হারে চাল আমদানি করতে আগ্রহীদের আগামী 10 জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। আমদানি করার জন্য আমরা ছাড়পত্র দিব এবং সেইটুকুই এলসি হবে এবং এটা আমরা নিয়ন্ত্রণ রাখবো এবং মনিটরিং রাখার সিদ্ধান্ত হয়েছে, যাতে ভোক্তাদের কষ্ট না হয় এবং কৃষকও যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে। এদিকে চালের দাম বৃদ্ধি নিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকও অসন্তোষ প্রকাশ করেছেন। 5 থেকে 6 লাখ টন চাল বিদেশ থেকে আমদানি করব। সরকারি গুদামেও চাল কমে গেছে। গত বছর প্রায় 13 লক্ষ টনের মতো খাদ্য ছিল সরকারি গুদামে এই সময়ে। এই বছর সেটা কমে 7 লাখ টনে নেমে এসেছে। মিলাররা, বাংলাদেশের আড়তদাররা, জোতদাররা যারা বাজারকে নিয়ন্ত্রণ করে তারা চালের দাম বাড়ায় এবং এবারও সেই কাজ তারা করতেছে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে বর্তমানে সরকারি গুদামে চালের মজুদ আছে 5,42,000 টন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে কথা বলতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। নজরুল ইসলাম বাবু, আপনার কাছে জানতে চাই যে চালের বাজার নিয়ে অস্বস্তি আছে ক্রেতাদের মধ্যে। কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে কৃষকরা খুশির, কারণ তারা আগের চাইতে বেশি দাম পাচ্ছেন, কিন্তু মধ্যস্বত্র ভোগীদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যার কারণে আসলে ভোক্তাদের জন্য এটা সমস্যা হয়ে গেছে। এরকম পরিস্থিতিতে ভরা মৌসুমে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব মিলিয়ে একটু জানতে চাই যে এই পরিস্থিতিটা কিভাবে সরকার নিয়ন্ত্রণ করছে। আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সরকার এই চাল আমদানির ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রায় আমাদের যে কৃষকদের চাওয়া প্রত্যাশা, সেটাকে আমাদের তো প্রাধান্য দিতেই হবে, কারণ বাম্পার ফলনের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকে স্বনির্ভর হয়েছি খাদ্যে, যেটা সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে। যেখানে এই 15 কোটি দেশের মানুষ, 15 কোটি লোকের মধ্যে আজকে আমরা খাদ্যে স্বনির্ভর এই ছোট্ট বর্গ মাইলের দেশে, এটা কিন্তু আমাদের দার্শনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের দ্বারাই সম্ভব হয়েছে। আর এই ফলন ঘটিয়েছে কৃষক। সেই কৃষকদেরকে তো আগে বাঁচিয়ে রাখতে হবে, পাশাপাশি প্রত্যেকের জন্য যেন চাল হাতের নাগানে থাকে সেই ব্যবস্থাও সরকারকে করতে হবে। যার কারণেই সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। ইতিমধ্যেই এই
শুল্ক কমিয়ে দিয়েছেন, 65 থেকে এখন 25-এ নামিয়ে আনা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনি জানেন যে চাল আমদানির জন্য ইতিমধ্যেই সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি বিশ্বাস করি এবং আমরা নিশ্চিত যে বাংলাদেশে চালের দাম বাড়ানো কমানো নিয়ে কোনো অস্বস্তিকর পরিবেশ আসার কোনো সম্ভাবনা নেই, কারণ সরকার এই বিষয়ে সচেতন রয়েছে, সার্বক্ষণিক তদারকিতে রয়েছে। নজরুল বাবু, এই ক্ষেত্রে আমরা সবসময়ই শুনি, এমনকি সরকারের মন্ত্রীরাও বলেন মিলারদের অথবা যারা চালের আড়তদার আছেন তাদের দোষারোপ করা হয় চালের অতিরিক্ত দামের জন্য। আজকেও যদি দেখি কৃষিমন্ত্রী বলছেন যে 1-2 টাকা বাড়তে পারে, কিন্তু 33 টাকার দামের চাল 44 টাকা হওয়ার কোনো কারণ নেই। কিন্তু সরকার কেন দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটের কথা বলে আসলেও সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছেন না? বিষয়টি আসলে সরকার তো সবসময় প্রেসারই রাখবেন, তাই না? মুক্তবাজার অর্থনীতিতে সিন্ডিকেট বলতে যে গড়ে ওঠা, এটাকে আমরা কখনই প্রাধান্য দেওয়ার কোনো কারণ নেই, কারণ মুক্তবাজার অর্থনীতিতে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষই আমদানি রপ্তানি করতে পারেন, সেই ক্ষেত্রে বৈধতা রয়েছে। এখানে সরকার যে বিষয়টি খেয়াল রেখেছেন যে চালের ঘাটতি হতে পারে অথবা দাম বাড়িয়ে দিতে পারেন, সেই মর্মেই কিন্তু আমদানির ব্যবস্থা করেছে। অতএব বিষয়টি আমি মনে করি যথাযথভাবেই সরকার এবং মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের সামনে উপস্থাপন করেছে। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে আসতে চাই যে বিভিন্ন সময়ে আমরা দেখি প্রায় সব মৌসুমেই কোনো না কোনো পণ্যের দাম স্বাভাবিকের চাইতে বেশি থাকে। কোনো সময় হয়তো সয়াবিন তেল, কোনো সময় পেঁয়াজ, কোনো সময় আলু, কোনো সময় চাল। কিন্তু চাল আমাদের প্রধান খাদ্য, ফলে চাল নিয়ে এখন যে অবস্থাটা চলছে আমরা জানি ভরা মৌসুমেও চালের দাম অনেক বেশি। এইটি কিভাবে দেখছেন? এইটি মূলত যারা মনিটরিং করছেন অর্থাৎ সরকারের পক্ষে তাদের দিক থেকে সমস্যা, নাকি আসলে যারা বাজারটাকে কারসাজি করছেন তাদের সমস্যা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, সরকার সবকিছুতে ধূমজাল সৃষ্টি করা সরকারের একটা গোলে পরিণত হয়েছে, লক্ষ্যে পরিণত হয়েছে। সরকার সেখানে সরকারের জায়গায় ঠিকই আছে। আমার সরকারি দলের বন্ধু যে কথাগুলো বললেন, কিংবা আমি আপনাদের টেলিভিশনের মাধ্যমেও আমি যে মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা শুনলাম, অনেক অনেক শুভঙ্করের ফাঁকি এখানে আছে। যেমন মন্ত্রী মহোদয় বললেন যে 7 লাখ মেট্রিক টন চাল আমাদের মজুদ আছে, অথচ আপনাদের রিপোর্ট বললো 5,42,000 মেট্রিক টন চাল মজুদ আছে। এই যে 2 লাখ মেট্রিক টন, এটা কিন্তু 1-2 কেজি চাল না। আমি এটা বোঝালাম। আবার সিন্ডিকেটের পাশাপাশি আমাদের সরকারি দলের বন্ধু বললেন মুক্ত বাজারে যদি আমি ধরি, তাহলে ইন্ডিয়া থেকে যে চালটা আসতেছে এখন 1 লক্ষ টন চাল অন দ্য ওয়ে আসছে, সেই 1 লক্ষ টনের দাম পড়েছে 34 থেকে 35 টাকা বাংলাদেশ পর্যন্ত আসার পরে। তাহলে সেই মোটা চালটার দাম 46 থেকে 50 হয় কিভাবে? আমার বোধগম্য নয়। সেই জায়গায় তো সিন্ডিকেট কারা? সিন্ডিকেট তো সরকারি লোক। সিন্ডিকেট কারা? সিন্ডিকেট হলো সম্রাট, শামীম, এদের মাধ্যমে সিন্ডিকেট করা হয়। আপনি নিশ্চয়ই জানেন যে চালের ভরা মৌসুম, আপনি নিজেই বলেন, ভরা মৌসুমে যখন চালের দাম কেজিতে 8-10 টাকা বাড়ে, যেমন আপনার টেলিভিশন বললো যে সরু চালের দাম 60 টাকা থেকে 65 টাকা। আমি গত পরশুদিন আমি নিউ মার্কেটে বাজারে গিয়েছিলাম। আমি যে বস্তা নাজির চাল, যে বস্তা আমি গত মাসে কিনেছি আপনার 6,000 মানে 60 টাকা কেজি, সেটা কালকে আমার পড়েছে 68 টাকা কেজি। সো এই যে 68 টাকা, আপনি বলছেন এখানে সরু চাল সবচেয়ে বেশিটা হলো 65, তাহলে আমি তো নিশ্চয়ই হায়ার করে অন্য কিছু আনিনি, আমি নাজিরশাল চালটাই কিনেছি, বস্তার চালটাই কিনেছি। সো এই জায়গা থেকে বোঝা যায় যে আমরা যা শুনি সেটাও পরিপূর্ণ না। নিউ মার্কেটের হোলসেল মার্কেটটায় যদি এই দাম হয়, তাহলে আপনি যে 5 কেজি কিনছে, 4 কেজি কিনছে, 10 কেজি কিনছে, তার জন্য কিন্তু আরো বেশি। সেইখানে আপনি সরকার যে কথাটা বলেছে, যেমন ধরেন আপনার গত 4-5 মাস আগে আপনার ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ তারা আভাস দিয়েছিল যে এই বছরের শেষে প্রায় 55 লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত থাকবে, অথচ বাজারে সব চালের দামই 8 থেকে 10 টাকা কেজিতে বেড়েছে। অথবা গভর্নমেন্ট যেটা বলেছে যে 15 লাখ মেট্রিক টন কম উৎপাদন হলেও আগামী 30শে জুন পর্যন্ত চাহিদা মিটিয়েও 30 লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত থাকার কথা।
তো এই যে উদ্বৃত্ত থাকার কথা, আমরা বলি আমরা মধ্যম আয়ের দেশ, আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের কোনো কিছুর অভাব নাই, আমরা এখন এক্সপোর্ট করি, তাইলে আমি কেন ৪ লক্ষ মেট্রিক টন ইম্পোর্ট করছি? এইখানে সিন্ডিকেট, আমিও বাবু ভাইয়ের সাথে একমত হতে চাই, বা আরো এক ধাপ এগিয়ে বলতে চাই, ইয়েস সিন্ডিকেট আছে। সিন্ডিকেট তো ভরা মৌসুমে কখন চাল আমদানি করে? যখন সিন্ডিকেট এই টাকাগুলো পাচার করে বেগমপাড়া শেখপাড়া বানানোর জন্য, যখন আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েসে যখন যখন 450 বা 600 টাকা 700 টাকা চালের মন থাকে, তখন তারা 800 900 1000 টাকা দিয়ে তারা এলসি খুলে। এই যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মাধ্যমে টাকাটা কিভাবে পাচার হয়ে যায়, এটা কিন্তু আমার কথা নয়, এটা বিবিসি বাংলা বলেছে, এটা সমস্ত টেলিভিশন গুলো বলেছে, ইন্ডিপেন্ডেন্ট অনেকদিন বলেছে। সো এই জায়গা থেকে আপনি 62.5 থেকে 25% শুল্ক মুক্তই করেন আর 0%ই মুক্ত করেন, যে পর্যন্ত আপনার সেই সিন্ডিকেট, সেই সরকারি দলের এমপি মন্ত্রীরা যারা কিনা 5,000 50,000 টাকা ব্যাংকে রেখে প্রথম নির্বাচনে আসে, পরের সেকেন্ড নির্বাচনে যাদের 3,000 4,000 5,000 কোটি টাকা তাদের অলস পড়ে থাকে, এবং তারা সবাই লোক দেখানোর জন্য মাছের নীলোফার ব্যবসা চৌধুরী, করে। মনি আপা যেটি বলছিলেন যে আসলেই চালের দাম সহ অন্যান্য দামের ক্ষেত্রে যে অভিযোগগুলি থাকে যে যারা মজুতদার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, এটা ওপেন মার্কেট ইকোনমি যদি বলেন সেখানেও তো একটা আপনার লিমিট থাকতে পারে, কতটুকু বাড়তে পারে, কতটুকু পর্যন্ত কমতে পারে, সেই বিষয়গুলি বাজারের নিয়ন্ত্রণ কতটুকু আমাদের নিয়ন্ত্রক সংস্থাদের কাছে আছে, অভিমত কি? সিন্ডিকেট বলতে যা আপনারা বলতে চেয়েছেন, এবং আমাদের এই বন্ধু সংগঠনের মনিয়াপার যে কথাটা বলেছেন, আদৌ কি এটা বাস্তবতা রয়েছে? যেখানে বাংলাদেশের কৃষকদেরকে বাম্পার ফলনের জন্য সারা বিশ্ব আজকে বিস্মিত, যারা অবাক হয়েছেন যে এই বাংলাদেশের 15 কোটি মানুষের খাদ্য যোগান দিচ্ছেন, সেই কৃষকদের দিকে তো তাকাতে হবে। যথাযথ মূল্য যদি প্রদান করা না হয়, তাহলে কৃষকরা তো আর ধান চাষ করবেন না। আপনারা নিজেই জানেন যে সবাই চায় এই তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তারা অর্থনৈতিকভাবে benefit। নজরুল ইসলাম, কিন্তু সেইটাই একটা বড় সংকট হিসেবে আছে যে কৃষকদের কাছ থেকে সরাসরি আসলে চাল বা ধান সরকার খুব বেশি কেনে না। আজকের দাম যদি বলি, সরকার কিনতেছে 1040 টাকা, বাইরের মার্কেটের দাম 1200 টাকা। কৃষক কেন যাবে সরকারের কাছে এইটা বিক্রি করতে? কৃষক, সরকারের পদ্ধতিগত ভুল থাকতে পারে, কিন্তু সরকার কিন্তু যথাযথভাবে কৃষকদের কাছ থেকে সবসময় কেনার জন্য ব্যবস্থা নিয়ে থাকেন, এবং সেই ব্যবস্থাই কিন্তু গোডাউনগুলোতে সবসময় চালের উদ্ধৃতি দেওয়া হয়। আমরা চাল রিজার্ভেশন যেটা হয় সেটা কিন্তু কৃষকদের কাছ থেকেই সংগ্রহ করা হয়। নীলোফার চৌধুরী, একটু আপনার কাছে আসতে চাই যে এই ক্ষেত্রে সবসময় এটা ইররেসপেক্টিভ অফ পার্টি, যখনই যারা ক্ষমতায় থাকে বিভিন্ন সময়ে সিন্ডিকেট ভাঙার কোনো সুযোগ আমরা দেখি না, অন্তত এখনো পর্যন্ত দেখি না। এইটা কি কারণে হয়? সিন্ডিকেটগুলি কেন বেশি শক্তিশালী হয়ে যায় সরকারের চাইতে? দেখেন, সিন্ডিকেট গুলো তো আসলে ইলেকশনের আগে এই ব্যবসায়ী সমিতিরা, ব্যবসায়ীরা, একটা সরকার যখন যারা আসে বা আসে না তাদেরকে চালায়। তো চালাতে গিয়ে তারা দেখা যায় যে পরে তাদের মাথা কিনে ফেলে। আর রাজনীতিবিদরাও, আমি বলবো যে রাজনীতিবিদরা অনেক কষ্টে শিষ্টে থেকে যখন টাকার মুখ দেখা শুরু করে, তখন তারা হয়তোবা তারা বাদ বিচার করে না। যদি বাদ বিচার করতো তাহলে নিজে সৎ থাকলে 10টা সৎকে উপদেশ দেওয়া যায় বা টিকে থাকার সংগ্রামে চরমভাবে লড়া যায়। কিন্তু নিজে যখন সেই জায়গাটা নিজে স্খলন ঘটে, তখন আর তারা এটা পারে না, এবং না পারতে পারতে অনেক সময় দেখা যায় যে ওই ওই সেক্টরের মন্ত্রী বা এমপি যদিও অনেস্ট হলো, কিন্তু তার উপরে, মাথার উপরে যে ছাদটা, ছাদের মধ্যে এত বেশি ফাটল যে ওটা নিয়ে নাড়াচাড়া করতে গেলে ছাদটাই ভেঙে পড়বে। এই জন্য আমি বলি যে সিন্ডিকেট হচ্ছে এমন একটা জায়গা, সিন্ডিকেটরা ওই যে লেজে কুকুর নাড়ে না কুকুরে লেজ নাড়ে, এটা আমি সরি টু সে এই কথাটা বলার জন্য, যে সিন্ডিকেটটা এমন। তো সিন্ডিকেট ভাঙার জন্য যে আন্তরিকতা থাকা দরকার, সেই আন্তরিকতা বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রশাসন কারোরই নাই, এবং এই দুই সেক্টরের সিমিলার যদি না থাকে, দুই সেক্টর যদি একসাথে চাপ প্রয়োগ না করে, এই সিন্ডিকেট ভাঙা সম্ভব না।
আর দ্বিতীয়ত যে কথাটা বললেন যে বাবু ভাই বললেন যে এটা বোধহয় ঠিক না, কৃষকদের কাছ থেকেই চাল কেনা, এটা কখনোই হয় না, কখনোই বাবু ভাইরা পারে নাই। এই কারণে যে মধ্যস্বত্ব ভোগী, তাদের যে মাঠ পর্যায়ের যুবলীগ ছাত্রলীগের যে ক্যাডাররা আছে, তারাই কিন্তু এই মধ্যস্বত্ব ভোগী হয়ে খেয়ে ফেলে। এবং সেটার পেছনে যে মন্ত্রী বা এমপিদের যে একটা ছায়া কাজ করে, সেটাও কিন্তু বাবু ভাই ভালো করে জানে। কারণ উনি যতই ঢাকায় থাকুক, যতই ঢাকায় রাজনীতি করুক কেন্দ্রের, উনার নারীর জায়গাটা কিন্তু একটা মফস্বলে, সেই মফস্বলে কিন্তু উনিও কিন্তু একজন মাস্টার মাইন্ড। নজরুল ইসলাম বাবু, আপনার কাছ থেকে একটু এই ব্যাপারে শুধু নীলোফার চৌধুরীর যেই বক্তব্য সেইটার জবাব জানতে চাইবো, যে সত্যিই রাজনীতিবিদ বা ক্ষমতায় যারা থাকেন তারা সিন্ডিকেটগুলিকে পেট্রোনাইজ করেন কিনা, আপনার কি অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগই যে আছেন তা কিন্তু নয়, ওনারাও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, জাতীয় পার্টিও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। বাংলাদেশে খাদ্যের অভাবে মানুষ হাহাজারি করছে এমনটা কিন্তু আর নেই। অতীতের সকল সিনারি কিন্তু কেটে গিয়েছে, সকল সমস্যা রয়েছে, সব সমস্যাই আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। আজকে বাংলাদেশের সরকার, শেখ হাসিনার সরকার, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই সমস্যা সমাধানে কাজ করছে। তাতে ওনারা যে সংকট তৈরি করে এসেছেন, যে সংকটগুলো অতীতে ছিল, যেটা উনি অনুভব করেন, আমি আজকে বলতে পারি আজকের বাংলাদেশে সেই সংকটগুলো উত্তরণের পথ দেখেছে। এখন আর কোথাও সিন্ডিকেট লালন পালনের এমপি মন্ত্রীরা এখন আর নেই। এখন যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের সকলকে বলবো যে অতীতের সকল। নজরুল ইসলাম বাবু, নীলোফার চৌধুরী মনি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতেই দেশে আসবে করোনার টিকা। এগুলোর রক্ষণাবেক্ষণ, বন্টন ও প্রয়োগের জন্য প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এছাড়া করোনা ভাইরাসের নতুন ধরন মোকাবেলায় সরকারের পদক্ষেপও তুলে ধরেন তিনি। এদিকে দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো 7,452 জনের। দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর জাকির হোসাইন। জাকির হোসাইন, করোনা নিয়ে যে অনেক কথা হচ্ছে, টিকার ব্যাপারে যে প্রস্তুতির কথাগুলি বলা হচ্ছে এবং টিকা কবে নাগাদ আসবে সেইটার টাইমলাইন বলার মতো অবস্থা এখনো বাংলাদেশ আছে কিনা? মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে, সেটা হলো যে দুইটা উৎস থেকে বাংলাদেশ টিকা পাবে। একটা হলো যে আমরা জানি সিরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো যে টিকাটা কিনছে, এটা হলো 3 কোটি ডোজ, যেটা বাংলাদেশের 1.5 কোটি মানুষের জন্য ব্যবহার করা হবে। আর হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার নোভ্যাক্স যে কর্মসূচি আছে, সেখান থেকে পাওয়া যাবে 6 কোটির উপরে, অর্থাৎ 3 কোটি মানুষের জন্য। এবং যেটা সিরাম ইনস্টিটিউট থেকে প্রথমে ভ্যাকসিনকোর মাধ্যমে সরকার কিনবে, সেটা সম্ভবত ফেব্রুয়ারি মার্চের মধ্যে পাওয়া যাবে। আর যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নোভ্যাক্সের মাধ্যমে দিচ্ছে, সেটা হয়তো জুন নাগাদ পাওয়া যাবে, অথবা এই পুরা 2021 সালটাই লেগে যেতে পারে ওই 6.3 কোটি ডোজের জন্য। বাকিটা নিয়ে কিন্তু আমাদের সমস্যা হলো যে আমেরিকান যে টিকাগুলো আছে সেগুলো কিন্তু বাংলাদেশে আসলে সংরক্ষণ করা, তারপরে যে বিতরণ করা যে টেম্পারেচার দরকার, সেটা বাংলাদেশে কিন্তু নাই। সেটা যদি করতে হয় তাহলে ব্যাপক আকারে আমাদের অর্থ ব্যয় করতে হবে, নতুন ভাবে সবকিছু ঝালিয়ে নিতে হবে। এখন যেটা করা যায়, যে আমরা জানি যে কানাডা, ইউকে এবং অস্ট্রেলিয়া, তাদের যতটা প্রয়োজন তাদের থেকে প্রায় 4.5 গুণ থেকে 2.5 গুণ বেশি কিনেছে। তাদের এত লাগবে না, তারা হয়তো কিনে রেখেছে, এটা নিয়ে ডিপ্লোমেসি করবে। তাদেরকে যদি আমরা ডিপ্লোম্যাটিক্যালি তাদের কাছে যেতে পারি, তাদের কাছে যদি চাইতে পারি এবং তাদেরকে যদি আমরা প্রভাবান্বিত করতে পারি, তাহলে সেখান থেকে কিন্তু কিছুটা টিকা পাওয়া যাবে। জাকির হোসেন, এইখানে আসলে যেহেতু দুটা টিকি ইতিমধ্যে প্রয়োগ করা হচ্ছে, বাকিগুলি আসলে যে কোনো সময় হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু যেগুলো প্রয়োগ করা হয়েছে সেটার ব্যাপারে সংরক্ষণটাই মূল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা মোকাবেলার কোনো বিকল্প পথ আমরা দেখার সুযোগ ছিল কিনা বা এখনো আছে কিনা? না, এটা আসলে খুব বড় বিরাট একটা টাস্ক, যে কারণে ইন্দোনেশিয়ার মতো দেশও কিন্তু ফাইজার এবং মডার্নার টিকা কিনছে না। কারণ তাদের আমাদের বাংলাদেশে কিন্তু
-20 বলুন বা -70 বলুন, এটা মাত্র কিছু কিছু প্রতিষ্ঠানের, তাও স্বাস্থ্য বিভাগের বাইরের কিছু কিছু প্রতিষ্ঠানের আছে। যেমন লাইফ স্টকের আছে, আমি জানি ফিশারিজে সম্ভবত আছে, কিন্তু স্বাস্থ্য বিভাগে নাই। আর এটা যদি আপনার ঢাকায় এবং বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যদি এই -20 মডার্নার, -70 ফাইজারের যদি করতে হয়, তাহলে পুরোপুরি খোল নলচে বদলে ফেলতে হবে ইপিআই কর্মসূচির, এবং এটা বিরাট অর্থের ব্যাপার। একটু এখনকার পরিস্থিতিতে আসি। অবশ্যই আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে, কিন্তু প্রথম থেকেই যেটা বলা হচ্ছে যে আমাদের টেস্ট যথেষ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে বিতর্ক এখনো চলছে। এই বিতর্কটা আসলে কিভাবে দেখেন, এবং এইটার মানে কি অবস্থা হলে এই জিনিসটাকে সায়েন্টিফিক্যালি একটা গ্রহণযোগ্য মনে করেন? এটা ভালো প্রশ্ন করেছেন। আমি দেখেছি পেপারে কখনো, পত্রিকা কখনো 20,000 আসে, কখনো 50,000 আসে, কখনো 5 লাখ আসে। এখন এটা কিন্তু আসলে আমাদের এখানে কোভিড-19 এর সংক্রমণের হার নির্ধারণ করা হচ্ছে না। বর্তমানে যে পরীক্ষাগুলো করা হয় সেটা আলাদা একটা পদ্ধতি আছে। আপনার রোগতাত্ত্বিক বা পরিসংখ্যানগত আলাদা একটা পদ্ধতি আছে আ হার বের করার জন্য, সংক্রমণ হার বের করার জন্য। ওটা কিন্তু আমরা যাচ্ছি না এবং ওটা হচ্ছে না। এখন যেটা হচ্ছে যে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে সন্দেহকৃত রোগী হিসেবে, তাদের পরীক্ষা করা হচ্ছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে প্রতি একজন সংক্রমিত মানুষের জন্য আরো 10 থেকে 30 জনকে পরীক্ষা করতে হবে। এই 10 জন 30 জন কোত্থেকে আসবে? পরিবারের সদস্য হবে, অথবা যিনি সংক্রমিত উনি যদি অফিসে চাকরি করেন, তো অফিসের যারা সহকর্মী আছেন তারা হবেন। এর বাইরে কিন্তু প্রতিবেশীকে হয়তো গিয়ে বললে, প্রতিবেশী বললে আমি তো গত 6 মাস তার চেহারাই দেখি নাই। আমি কেন খামোখা এই ঝামেলার মধ্যে যাবো? আমাকে আপনার নমুনা নেওয়া দরকার নাই। উনি এছাড়াও কিন্তু হয়তো বাজারে গেছেন, আত্মীয়স্বজনের বাড়িতে গেছেন। বাজারে যেখানে গেছেন তার পাশে হয়তো একজন সংক্রমিত লোক ছিল, যার থেকে উনি সংক্রমিত হয়েছেন। বিক্রেতার কাছে সংক্রমিত হয়েছেন। এদের থেকে আমরা কিভাবে নমুনা নেব? এক। দ্বিতীয় কথা হলো, ধরুন আমরা 5 লক্ষ নমুনা নিলাম। তার মধ্যে এখন যেটা হচ্ছে যে 17-10 ভাগের নিচে ধনাত্মক বা পজিটিভ হচ্ছে। আমি যদি 5 লক্ষ নেই, তখন কিন্তু সেটা আরো অনেক কমে যাবে। 4-5 ভাগ হবে তখন। শতকরা 4-5 ভাগ। এখন এই 5 লক্ষ যদি আমি নেই, তার মানে হলো 25,000 ধনাত্মক হবে, 4,75,000 কিন্তু আপনার ঋণাত্মক হবে। তার জন্য আমাকে এখন প্রতিদিন যদি আমি 5 লক্ষ করি, 17টিকে কভার করতে আমার 340 দিন লাগবে। এবং এই জন্য আমাকে যে খরচটা করতে হবে, 48,000 কোটি টাকার উপরে আমাকে খরচ করতে হবে শুধু ওই রোগীগুলোকে, সংক্রমণকৃত রোগের সংস্পর্শে যারা আসে তাদেরকে পরীক্ষা করার জন্য 48,000 কোটি টাকার উপরে। এবং এরা কিন্তু সবাই কিন্তু সম্ভবত এটা ঋণাত্মক হবে। এখানে এছাড়া আমার যে প্রত্যেকটা জেলায় প্রায় 38টা করে কিন্তু আমার পরীক্ষাগার তৈরি করতে হবে। ব্যাপক জনবল আমার নিয়োগ করতে হবে, প্রশিক্ষণ করতে হবে। আমার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করতে হবে। এটা কিন্তু এবং ফলাফল কি হবে? আমি যাদেরকে সংক্রমিত হিসেবে চিহ্নিত করব, যাদের মধ্যে কোনো লক্ষণাদি নাই, তাকে যদি আমি বলি ভাই আপনি ধরুন এরকম হবে, ধরুন প্রায় আপনার ৩ গুণ, ও ৭৫,০০০, ২৫,০০০ এর মতো। ২৫,০০০ এর মধ্যে ১৮,০০০ হবে এই ধরনের যাদের সংক্রমিত পাবেন কিন্তু লক্ষণাদি নাই। তাকে যদি বলেন আপনি বাসায় যেয়ে কোয়ারেন্টাইনে থাকেন, আপনি কি মনে করেন আমরা বাঙালি জাতি, আমাদের এই স্বভাব আছে যে ভালো মানুষের মতো আমরা বাড়িতে যে বসে থাকবো? ১৮,০০০ মানুষ প্রতিদিন ৩৪০ দিন আপনি যদি পূরণ করেন, তাহলে প্রতিদিন ১৪ দিনের জন্য আমি এই প্রত্যেকদিন ১৮,০০০ মানুষকে আমি বলছি কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য। এটা কিন্তু পুলিশ লাগিয়েও আমি করতে পারবো না। তো সুতরাং এবং যারা ওই বাজারে আছে তারা সংক্রমিত করছে। আমি আজকে ২৫,০০০কে ৫ লক্ষকে পরীক্ষা করছি। কিন্তু আরো অনেক ৫ লক্ষ মানুষ কিন্তু সংক্রমিত করে বেড়াচ্ছে। আল্টিমেটলি আসলে যেটা করা হচ্ছে, এটা শুধু ট্রেন্ড বুঝার জন্য, চালচিত্র বুঝার জন্য ভালো। কিন্তু পৃথিবীতে দেখা গেছে অনেক বেশি পরীক্ষা করে কিন্তু অনেক তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা যায়নি। সুতরাং সংখ্যা বাড়লে নিয়ন্ত্রণ হবে, এই কথাটা কিন্তু সত্যি না। ডক্টর জাকির হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজধানীতে কোথায় মাদক বিক্রি হয়, কারা কারবারি, সব তথ্যই রয়েছে পুলিশের কাছে। ব্যবসায়ীদের দাবি তাদেরকে ম্যানেজ করেই দিনের পর দিন মাদক বেচাকেনা চলছে। অভিযোগ রয়েছে পুলিশের অনেক সদস্য এর সঙ্গে সরাসরি জড়িত। এ কারণেই মাদক ব্যবসা নির্মূল হচ্ছে না বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকেরা। এ বিষয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান। জিয়া রহমান, এটি অনেক আগের থেকেই আমরা বিভিন্ন সময় এই অভিযোগটি পাই
যদিও সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে পুলিশ বিভাগে কারো বিরুদ্ধে মাদকের অভিযোগ থাকলে পরে পরীক্ষা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু যারা ব্যবসার সঙ্গে জড়িত থাকছেন তাদেরকে চিহ্নিত করা বা ব্যবস্থা নেওয়া সেটির কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। এটি আসলে একটা কালচারের সাথে জড়িত। আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠানের সাথেই কিন্তু এই ধরনের এই যে নেক্সাস, মানে আমি বলছি যে অশুভ আচার এবং তার পেছনে করাপশন বা আ যেটাকে আমরা বলছি দুর্নীতি, এটা কিন্তু দীর্ঘদিন যাবতই ছিল। যেমন আপনি আ যে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট গুলো আছে কিংবা কাস্টমস কিংবা আপনি একসময় টেলিফোন লাইন নিতে যেটি করতো, বিদ্যুতের এ সমস্ত জায়গায় কিন্তু দীর্ঘদিন। ঠিক একইভাবে পুলিশের ব্যাপারটাও কিন্তু এই একই সূত্রে গাঁথা। অর্থাৎ আমাদের মতো দেশে যে প্রতিষ্ঠানগুলো সেবামূলক প্রতিষ্ঠানের কাজে ব্যস্ত থাকার কথা ছিল, নানা কারণে তারা কিন্তু আসলে তাদের হাতে এই যে তাদের জবাবদিহিতাটা না থাকার কারণে তারা এটা কিন্তু আল্টিমেটলি জনগণের যে একটা দুর্ভোগের কারণ হিসেবে কিন্তু তারা বেড়ে উঠেছে। এখন আপনি যেটা বলেছেন এটাও কিন্তু শুরু হয়েছে। ইট হ্যাজ জাস্ট স্টার্টেড। মানে এই যে পুলিশের ভেতরে যে পরীক্ষা করার বিষয়টি, এটি আসলে এটা যে আমরা 100% বলতে পারি না যে এটি একটি নিশ্ছিদ্র নিরাপদ ব্যবস্থা। বাট উই মাস্ট ওয়েলকাম দিস সর্ট অফ অ্যাক্টিভিটিস। কোন সন্দেহ নেই। কিন্তু এটাকে যে একটা মেসিভ এবং এটাকে যে একটা কম্প্রিহেনসিভ প্ল্যানিং এর আওতায় এনে কাজটা করার বিষয় সেটা কিন্তু আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না। মনে করছি না বলেই আপনি কোন জায়গায় মানে বেশ ভালো, ভালো কাজ হয়তো পুলিশের দেখবেন, কিন্তু এটিকে আমি বলব যে একটা অ্যাডহক প্রসেস এর মধ্যে হয়েছে। এবং এই যে মাদকের ব্যাপারটি বললেন, এটি আসলে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যেখানে আছে আপনি সেখানেও কিছু আপনি এ ধরনের খবর পাবেন। পুলিশের দপ্তরে এটা একই পাবেন এবং আমরা যেটা দেখি দীর্ঘদিন ধরেন এই যে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি একসময় উত্তাল ছিল নানাভাবে, মানে এখানকার সাথে যুক্ত ফ্যাক্টরি ইন্সপেক্টরের অফিস কিংবা লেবার ডাইরেক্টরেটের অফিস। আপনি দেখবেন যে এরা আসলে যে ফ্যাক্টরির সাধারণ কর্মচারীদের বা এই শ্রমিকদের জীবন মান উন্নত করার জন্য রাষ্ট্র কর্তৃক নিশ্চিত। কিন্তু দেখা যাচ্ছে এই থেকে ফাঁক কাটিয়ে একটা আনহোলি অ্যালায়েন্স তৈরি করে তারা কিন্তু খারাপ ফ্যাক্টরিকেও তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। রহমান, এই ক্ষেত্রে আসলে যেহেতু রাষ্ট্রেরও এটা সবচেয়ে প্রায়োরিটি গুলির মধ্যে একটা, প্রধানমন্ত্রীরও নির্দেশনা আছে, আমরা চাই পুলিশ যেন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়, কারণ কেউই এই বিপদের বাইরে না, পুলিশ বা যেই প্রফেশনেই আমরা থাকি না কেন। ডক্টর জিয়া রহমান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।